ক্লাস 9 তোমাদের ভৌতবিজ্ঞানের চ্যাপ্টার 3 এর বিষয় নিয়ে আমি ধাপে ধাপে কয়েকটি ভিডিওতে আলোচনা করব। তার প্রথম ভিডিও অর্থাৎ চ্যাপ্টার 3 এর পার্ট 1। চ্যাপ্টার 3 আছে কি পদার্থ, গঠন ও ধর্ম, অর্থাৎ ম্যাটার, স্ট্রাকচার অ্যান্ড প্রপার্টিস। তো আমাদের চারিদিকে যে পদার্থ আছে তাদের গঠন ও ধর্ম নিয়ে এই চ্যাপ্টার আলোচনা হবে। তার প্রথম টপিক আছে প্রবাহীর চাপ ও ঘাত। প্রবাহী মানে হচ্ছে যাকে ফ্লুইড বলে, চাপ মানে হচ্ছে প্রেশার, ঘাত মানে হচ্ছে থ্রাস্ট। তো প্রেশার অ্যান্ড থ্রাস্ট অফ দ্য ফ্লুইডস। তো কথাটির মধ্য থেকে আমাদের প্রথমে ফ্লুইড কি সেই বিষয়টি আগে জানতে হবে, কারণ এই ফ্লুইডের চাপ আর ঘাত নিয়ে আলোচনা করব। তো পরবর্তীতে চাপ আর ঘাতে আসছি, কিন্তু আগে ফ্লুইড কাকে বলে সেই বিষয়ে জানতে হবে। ফ্লুইড মানে হচ্ছে প্রবাহী, যা প্রবাহিত হতে পারে তাকে প্রবাহী বা ফ্লুইড বলে। তো যা প্রবাহিত হতে পারে অর্থাৎ যে সকল পদার্থ প্রবাহিত হতে পারে তাকে প্রবাহী বা ফ্লুইড বলে। তো পদার্থের তো তিনটি অবস্থা তোমরা নিচু ক্লাসে শিখে আসছো, কঠিন, তরল, গ্যাসীয়। তো সাধারণত কঠিন পদার্থ তো প্রবাহিত হতে পারে না, তাহলে কোনগুলো প্রবাহিত হয়? তরল ও গ্যাসীয়। তাহলে প্রবাহী বা ফ্লুইড বলতে আমরা কাকে বলবো? পৃথিবীতে যত তরল পদার্থ আছে তাদের ও গ্যাসীয় পদার্থ যেগুলো আছে এরাই হচ্ছে মূলত প্রবাহী। তাহলে তরল এবং গ্যাসীয় পদার্থগুলিকে প্রবাহী বলা হয়। তাহলে মূলত এই অধ্যায়ে আমরা তরল ও গ্যাসের বিভিন্ন ধর্ম, প্রকৃতি এই সম্পর্কেই জানব। তাহলে আমাদের টপিকের প্রথম টপিক আছে কি ঘাত। ঘাত জিনিসটি কি? ঘাত হচ্ছে যে আমি যে সংজ্ঞাটি তোমাদের জন্য সুইটেবল হবে এবং সরল ভাষায় আছে সেই সংজ্ঞাটি এখানে দেওয়ার চেষ্টা করব এবং তোমরা এই সংজ্ঞাটি রপ্ত করবে। একটি তরলের কোনো ক্ষেত্রফলের উপর, কোনো ক্ষেত্রফল কিন্তু যে কোনো ক্ষেত্রফল, এর পরিমাপের কোনো সীমা নেই। তো তরলের যে কোনো ক্ষেত্রফলের উপর লম্বভাবে, বিষয়টি মনে রাখবে, লম্বভাবে যে মোট বল প্রযুক্ত হয় তাকে ঘাত বলে। ধরো কোনো তরল পদার্থকে কোনো একটি পাত্রে রাখা হলো। তরল পাত্র কিন্তু পাত্রের দেয়ালে বল প্রযুক্ত করে, পাত্রের তলদেশে বল প্রযুক্ত করে, মানে আর গ্যাসীয় পদার্থ যে জানো সব দিকেই বল প্রযুক্ত করে। তো সেই যে কোনো তলের ওপর, পাত্রের যে কোনো তলের ওপর ওই তরল পদার্থ লম্বভাবে যে বল প্রয়োগ করবে এবং সেই তলের ক্ষেত্রফল কিন্তু যে কোনো পরিমাপের হতে পারে, তাকেই বলা হচ্ছে কি ঘাত। তাহলে মোট যে বল প্রযুক্ত হয় তাকে ঘাত বলে। তাকে এফ অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। এটি মাথায় রাখবে, এক্ষুনি কাজে লাগবে। এফ অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা এখানে বলছি যে মোট বল প্রযুক্ত হচ্ছে সেটা ঘাত। আর প্রেশার বা চাপ কি? যদি এই বলটি একক ক্ষেত্রফলের ওপর হয় তাহলেই তাকে বলবো আমরা প্রেশার বা পি, অর্থাৎ কোনো তলের প্রতি একক। আর এখানে কোনো ক্ষেত্রফল, এখানে লক্ষ্য করবে প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে, আগের মতোই লম্বভাবে প্রযুক্ত বল, এখানে মোট বল না বলে আমরা শুধু বলেছি প্রযুক্ত বলের মানকে ওই তলের উপর চাপ বলা হয়। ধরো এই যে পেজটি আছে, যে পেজের উপর আমি আলোচনা করছি, এই পেজের ক্ষেত্রফল আমি কত আছে আমি জানি না, এর উপর বায়ু যে বল প্রযুক্ত করেছে এটার নাম হলো ঘাত। আর এই পেজের উপর যদি ছোট্ট 1 সেন্টিমিটার, এদিকে 1 সেন্টিমিটার, এদিকে 1 সেন্টিমিটার আমি নিই, অর্থাৎ 1 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফলের উপর লম্বভাবে বায়ু যে বল প্রযুক্ত করছে সেটি হলো চাপ। তাহলে নিশ্চয়ই ডিফারেন্সটা বুঝতে পেরেছ। তখন আমরা সংজ্ঞাটিকে একটু চেঞ্জ করে বলতে পারি যে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত ঘাতকেই বলা হচ্ছে কি চাপ। তাহলে চাপ আর ঘাতের মধ্যে পার্থক্য নেই। ঘাত হচ্ছে সমগ্র ক্ষেত্রফলের উপর, আর সেই ঘাতে যদি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত হয় তখন তাকে বলবো চাপ বা প্রেশার। তো স্বভাবতই আমরা বলতে পারি পি = F/A। অর্থাৎ ধরো এ ক্ষেত্রফল আছে, কোনো একটি জায়গার ক্ষেত্রফল, কোনো একটি তলের ক্ষেত্রফল এ। তাহলে এ ক্ষেত্রফলের উপর, ক্ষেত্রফল মানে কিন্তু এরিয়া, যারা ইংলিশ ভার্সনে দেখবে তারা মনে রাখবে ক্ষেত্রফল মানে এরিয়া। তাহলে এ এরিয়া বা এ ক্ষেত্রফলের উপর মনে করো প্রযুক্ত মোট যে বল প্রযুক্ত হচ্ছে লম্বভাবে অবশ্যই, সেটি যদি এফ হয় তাহলে একক ক্ষেত্রফল মানে 1 বর্গ একক ক্ষেত্রফলের উপর, ধরো এ বর্গ একক ক্ষেত্রফলে বল প্রযুক্ত হচ্ছে এফ একক মানে বলের যা একক হবে সেটা আমি আসছি এককে। তাহলে 1 বর্গ একক ক্ষেত্রফলের উপর বল প্রযুক্ত হলে কী হবে? F/A হবে। এটা তো ঐকিক নিয়ম বা ইউনিটারি মেথডে তোমরা জানোই। তো 1 বর্গ এককের উপর যে বল প্রযুক্ত হয় তাকেই চাপ বলে। সুতরাং F/A আসলে কী জিনিস? চাপ। তাহলে চাপ P = কী হলো? F/A।
সেই কথাটি আমি এখানে লিখেছি। যদি তোমরা এদিকে বজ্রগুণন করো তাহলে এর নিচে 1 আছে, তো তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, F = P × A। তো F মানে কি বলেছিলাম, থ্রাস্ট বা ঘাত, আর P মানে কি বলা হয়েছিল, চাপ, আর A মানে কি বলা ছিল, ক্ষেত্রফল। তাহলে এই যে সম্পর্কটি তৈরি হলো, কার কার মধ্যে মূলত সম্পর্কটি তৈরি হলো, চাপ আর ঘাতের মধ্যে সম্পর্ক। চাপ ও ঘাতের মধ্যে সম্পর্ক কি হলো, ঘাত = চাপ × ক্ষেত্রফল। তোমরা লক্ষ্য করো যে এই সম্পর্কের মধ্যে যদি ক্ষেত্রফলের মান যদি আমি 1 বর্গ একক লিখি, 1 বর্গ একক হয় কোনো একটা ক্ষেত্রফলে 1 বর্গ একক, তখন তাহলে ঘাত = কী হবে, সেই সময় ঘাত = চাপ × 1, অর্থাৎ এক একক ক্ষেত্রফলের উপর যে বল প্রযুক্ত হচ্ছে, যে ঘাত প্রযুক্ত হচ্ছে, সেটি কি হলো, চাপ, যে কথাটি আমি আগে বোঝালাম। এভাবে তোমরা জিনিসটি চিন্তা করতে পারো। তা এই হচ্ছে চাপ ও ঘাতের মধ্যে সম্পর্ক। এবার চাপের মান দুটো বিষয়ের উপর নির্ভর করে। কি কি বিষয়, চাপ এর মান দুটো বিষয়, এখানে তোমরা লক্ষ্য করছো চাপের মান এখানে দেখতে পাচ্ছ দুটো বিষয়ের উপর নির্ভর করে। একটি হচ্ছে প্রযুক্ত বলের উপর, এবং 2 নম্বরে হচ্ছে ক্ষেত্রফলের ওপর। যে ক্ষেত্রফলের উপর বল ক্রিয়া করে, আমি সংক্ষেপে লিখছি ক্ষেত্রফল বা এরিয়ার ওপর। তাহলে ক্ষেত্রফলের ওপর আমি এই সম্পর্কটি আরেকবার লিখে তোমাদের এই বিষয়টি বলি। তো P = কী পেলাম আমরা, F/A। যদি আমি এই রাশিটিকে ধ্রুবক বলি, এই রাশিটিকে ধ্রুবক মানে বল যদি অপরিবর্তিত থাকে, তাহলে দেখো চাপ এবং ক্ষেত্রফল একটি বিপরীত পজিশনে আছে, এটি উপরে এটি নিচে আছে ডান দিকে। এই বিপরীত পজিশনে থাকলে তাকে ব্যস্তানুপাতিক বলে, যাকে আমরা 1/A লিখি। এটা হলো ভ্যারিজাস, ভেদের চিহ্ন, যেটি তোমরা ক্লাস 10-এর ভেদের একটি চ্যাপ্টার আছে অঙ্কে, সেখানে তোমরা পরিষ্কার এই ব্যাপারটি বুঝতে পারবে। তবু ফিজিক্যাল সায়েন্সে বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়, আগের চ্যাপ্টারেও ব্যবহার করা হয়েছে, তাই এটি মোটামুটি বুঝে নেওয়ার চেষ্টা করবে। যেটি উপরে উপরে আছে সেটি সরল সম্পর্ক, আর একটি উপরে আরেকটি নিচে থাকলে ব্যস্ত সম্পর্ক। সেখানে একটি রাশিকে ধ্রুবক বা অপরিবর্তিত ধরতে হবে, কনস্ট্যান্ট, তখনই P ভ্যারিজাস 1/A। তো এখান থেকে একটি ব্যাপার আমরা বুঝতে পারছি যে যদি কোনো একটি স্থানের ক্ষেত্রফল বেশি হয়, একটা নির্দিষ্ট পরিমাণ বল মনে করো কোনো একটি এলাকার উপর প্রযুক্ত হয়েছে, সেখানে কোনো একটি জায়গায় যদি ক্ষেত্রফলের পরিমাণ বেশি হয় তাহলে চাপের পরিমাণ কম হবে, আর ক্ষেত্রফলের পরিমাণ যদি কম হয় তাহলে চাপের পরিমাণ কী হবে, বেশি। তাহলে ক্ষেত্রফলের সঙ্গে চাপের সম্পর্ক আমরা বুঝতে পারলাম ব্যস্তানুপাতিক। এবার বলের সঙ্গে চাপের কী সম্পর্ক, যেহেতু এই রাশিটিও এখানে বাঁদিকে উপরে, এখানেও ডান দিকে উপরে, তাহলে এটিকে বলা হয় সরল সম্পর্ক বা সমানুপাতিক বা ডাইরেক্টলি প্রপোর্শনাল, আর এটাকে বলা হয় ইনভার্সলি প্রপোর্শনাল। তো যদি ক্ষেত্রফল ধ্রুবক হয় নির্দিষ্ট ক্ষেত্রফলের উপর, তাহলে চাপ কিসের উপর তাহলে ডিপেন্ড করছে, তখন প্রযুক্ত বলের উপর। অর্থাৎ প্রযুক্ত বল যদি বাড়ে তাহলে চাপের পরিমাণও বাড়বে। আমি এই সকল ঘটনার দুটি বাস্তব উদাহরণ বলি। ধরো কোনো ছুরি দিয়ে যখন ফল কাটার চেষ্টা করা হয়, ধরো আমার হাতে একটি ছুরি আছে, এই দেখতেই পাচ্ছ, এই অংশটি ধারালো অংশ, আর এই অংশটি হচ্ছে ছুরির উপরের দিকে। আমি এখানে হাত ঘষছি কিন্তু হাত কাটছে না, কারণ এই উপরের অংশটি দেখো কম্পারেটিভলি তোমরা লক্ষ্য করো, নিজের বাড়িতেও ছুরি আছে দেখতে পারবে যে উপরের অংশের ক্ষেত্রফল বেশি। তাহলে একই পরিমাণ বল প্রযুক্ত যদি আমি এখানে করি, এই উপরের অংশের উপর যদি করি, তাহলে ক্ষেত্রফল বেশি হওয়ার জন্য প্রযুক্ত চাপ কী হবে, কমে যাবে, ফলে এটি কাটবে না। কিন্তু এই ধারালো অংশটির উপর যদি একই পরিমাণ বল প্রযুক্ত করি, তাহলে ধারালো অংশের ক্ষেত্রফল, যা আমার ফল বা যে জিনিস কাটবো তার স্পর্শতলে এই ধারালো অংশের ক্ষেত্রফল খুবই নগণ্য। ক্ষেত্রফল যত কম হবে চাপের পরিমাণ তত বেশি হবে। তাহলে তখন কি হবে, সে ফল ওই ধারালো অংশ দিয়ে, সেই জন্যে ফল বা কোনো জিনিস কাটলে দ্রুত কাটে। সেই জন্য কোনো জিনিস কাটতে গেলে যে ধারালো অংশটা দেখবে তোমরা, যতটা পারে যারা এই কাজে লিপ্ত তারা ওই অংশটিকে আরও বেশি ধারালো করে। ধারালো মানে হচ্ছে এর ক্ষেত্রফল, এই অংশের ক্ষেত্রফল খুব ছোট করা, আর এই অংশ দিয়ে নিশ্চয়ই কাটবে না। এবার বুঝতে পারলে। এবার দেখো, একটি সমতল রাস্তায় যদি কেউ হাঁটে তো পায়ে অতটা ব্যথা লাগে না, কিন্তু সেই রাস্তায় যদি এরকম সুচলো, এরকম চোখা যদি পাথর যদি থাকে, পাথরের উপরে যখনই পা পড়বে দেখবে পায়ে এইসব জায়গায় খুব ব্যথা লাগে। কারণ হচ্ছে
এই যে অংশটুকু পায়ের মধ্যে টাচ করছে তার সঙ্গে পায়ের সংস্পর্শ তলের এই জায়গার ক্ষেত্রফল খুব কম। সুতরাং লোকটির ওজন অর্থাৎ এখানে প্রযুক্ত বল তো ধ্রুবক, তাই ক্ষেত্রফল কম হওয়ায় চাপ বেশি হবে এবং পায়ে ব্যথা লাগবে। কিন্তু সেই লোকটি যখন এরকম কোনো সমতল রাস্তায় পা ফেলে, তার তল সমতল হওয়ায় এই তল এবং পায়ের যে নিচের স্পর্শতল, এই রাস্তার উপরিতল এবং পায়ের নিচের স্পর্শতলের ক্ষেত্রফল কিন্তু অনেক বেশি। তখন একই পরিমাণ বল প্রযুক্ত হওয়া সত্ত্বেও, এখানে বল বলতে সেই ব্যক্তির দেহের ওজন, সেখানে কিন্তু চাপ অনেক কম হয়, তাই ব্যথা অনুভূত হয় না। তো যাই হোক, এরকম অনেকগুলো ঘটনা, অনেক উদাহরণ তোমরা বাস্তব জীবনে পাবে। তো যে যতটা পারবে সেটা তোমরা একটু পড়বে। সূচ দিয়ে খাতা সেলাইয়ের সময় দেখবে সূচের মাথা যদি ভেঙে যায় সেই অংশ দিয়ে কখনই খাতা সেলাই করা যায় না, কিন্তু যদি সূচলো থাকে যতটা, তখন খুব দ্রুত সেলাই করা যায়। এগুলো এই বিষয়গুলোর উপর নির্ভর করে। তো আমি এবার আসতেছি এদের চাপ আর ঘাতের এককের ওপর। একক আমি এরকম সিস্টেমেটিক ওয়েতে তোমাদের লিখে দেখানোর চেষ্টা করছি, তোমরা এইভাবে লিখে রাখবে, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। কীরকম একক? প্রথমে ঘাত রাশিটিকে লিখেছি থ্রাস্ট, তারপরে চাপ বা প্রেশার। তো ঘাত তো মূলত একটি বল, বলের একক কী হয়? ডাইন। সিজিএস পদ্ধতিতে ডাইন, সেটি নিউটনের গতিসূত্রের চ্যাপ্টারে তোমরা পড়ে থাকবে, যদি না পড়ে থাকো আরেকবার পড়ে নেবে। আর চাপ যেহেতু প্রতি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল, সেই জন্য ডাইন প্রতি বর্গ সেন্টিমিটার, কারণ ক্ষেত্রফলের সিজিএস একক নিশ্চয়ই জানো, বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার বা স্কোয়ার সেন্টিমিটার। তাহলে ডাইন পার স্কোয়ার সেন্টিমিটার, তাকে আমরা সাধারণত এভাবে লিখি ডাইন ইন্টু সেন্টিমিটার টু দি পাওয়ার -2। এভাবে লেখাটি বেটার, তবে এটা লিখলেও অসুবিধা নেই। তাহলে এসআইতে কী হবে? এসআইতে বলের একক নিউটন। তাহলে এখানেও তাহলে নিউটন পার মিটার স্কোয়ার হবে, কারণ প্রতি একক ক্ষেত্রফলে পার ইউনিট এরিয়াতে বোঝানোর জন্য প্রতি একক ক্ষেত্রফল। এসআইতে ক্ষেত্রফলের একক কি? মিটার স্কোয়ার, সেই জন্য নিউটন পার মিটার স্কোয়ার বা নিউটন ডট মিটার টু দি পাওয়ার -2। এই বিষয়টিকে বলা হয় পাস্কাল বা পাস্কেলও উচ্চারণ করে, যাকে লেখা হয় পিএ দিয়ে। তাহলে পাস্কেল হচ্ছে কি? পাস্কেল কথাটার মানে হচ্ছে, পাস্কেল কথাটার যদি আমরা মিটার বা নিউটন দিয়ে প্রকাশ করি, তাহলে 1 পাস্কেল ইকুয়াল টু নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে এই কথাটি মাথায় রাখবে, 1 পাস্কেল বা পাস্কাল ইকুয়াল টু 1 নিউটন অবলিক মিটার টু দি পাওয়ার -2। এই কথাটি মনে রাখবে। এটি হচ্ছে ব্যবহারিক একক। কিসের ব্যবহারিক একক? হলো চাপের। তো চাপের এই যে ব্যবহারিক একক পাস্কাল আছে, অনেক সময় ব্যবহারিক ক্ষেত্রে পাস্কালের আরও হায়ার কতগুলো মান ব্যবহার করা হয়। যেমন আমি তোমাদের এখানে লেখাটি দেখাচ্ছি, যে কিলো পাস্কেল বা মেগা পাস্কেল ইউজ করে। কিলো পাস্কেলকে এভাবে লেখা হয়, 1 কিলো পাস্কেল মানে কি? 1000 পাস্কেল। নিশ্চয়ই জানো কিলো কথাটির মানে হচ্ছে 1000, মেগা কথাটির মানে হলো 10 টু দি পাওয়ার 6। এই দুটো এককে বৃহত্তর ক্ষেত্রে এই দুটো এককও ব্যবহার করা হয়। এবার আমি আসছি মাত্রা বা ডাইমেনশন। বলের মাত্রা তোমরা তো আগেই শিখেছো, ml টি টু দি পাওয়ার -2। তাহলে চাপের মাত্রা কি হবে? বল বাই ক্ষেত্রফল, যেহেতু চাপ একটু আগেই বলা হয়েছিল P ইকুয়াল টু A/A। তাহলে চাপ যেহেতু বল বাই ক্ষেত্রফল, তাহলে চাপের মাত্রা কি হবে? বলের মাত্রা বাই ক্ষেত্রফলের মাত্রা। তাই লিখেছি বলের মাত্রা বাই ক্ষেত্রফলের মাত্রা। বলের মাত্রা একটু আগে বললাম বা আগের চ্যাপ্টারে শিখে থাকবে, ml টি টু দি পাওয়ার -2। আর ক্ষেত্রফল মানে হচ্ছে L টু দি পাওয়ার 2। তাই এখানে L টু দি পাওয়ার 1 আছে, এখানে 2 আছে, এটি উপরে গেলে কী হবে? L টু দি পাওয়ার -1। আর m আর টি টু দি পাওয়ার -2 একই থাকবে। তাহলে আলটিমেটলি আমরা এটি কিসের মাত্রা পেলাম? চাপের মাত্রা ml টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। এই L স্কোয়ার আর L এর জন্য L টু দি পাওয়ার -1 হলো। তাহলে বিষয়টি বুঝে রাখবে, এখানে ml টি টু দি পাওয়ার -2, আর চাপের বেলা Lটাই হয়ে গেল কি? L টু দি পাওয়ার -1। এবার ঘাতের আবার দুটো একক আছে, খুব বেশি ব্যবহৃত না হলেও আছে। সেটা হলো অভিকর্ষীয় একক। সিজিএস পদ্ধতিতে সেই অভিকর্ষীয় একককে বলা হয় গ্রাম ভার। আসলে তোমরা যদি বলের চ্যাপ্টার পড়ো, সেখানেও এটা পাবে যে বলের অভিকর্ষীয় একক হচ্ছে গ্রাম ভার, বা যেকে বলা হয় GF। আর এসআই পদ্ধতিতে কিলোগ্রাম ভার বা KGF। তো 1 KGF মানে হচ্ছে, তাকে যদি আমরা
অ্যাবসোলিউট স্কেল বা পরম স্কেলে বা পরম এককে প্রকাশ করি, পরম একক বলে, তাহলে 1 kgf ইকুয়াল টু 9.8 নিউটন আর 1 gf অর্থাৎ গ্রাম ভার ইকুয়াল টু 980 ডাইন। এই সম্পর্কটি তোমরা মনে রাখতে পারো। এবার চাপের যে দুটো একক আছে, চাপের এককে চলে যাচ্ছি, সিজিএস এবং এসআই, তার মধ্যে একটি সম্পর্ক আমরা নির্ণয় করার চেষ্টা করছি। তো চাপের সিজিএস একক তো বলা হলো, সিজিএস না, আগে আমরা এসআই দিয়ে শুরু করব, বড় একক দিয়ে। তাহলে চাপের এসআই একক কি? 1 নিউটন পার মিটার স্কোয়ার বা 1 আমরা কি বলি, পাস্কাল। তাহলে 1 পাস্কাল ইকুয়াল টু কী ছিল? 1 নিউটন ইন্টু নিউটন পার মিটার স্কোয়ার। তো নিউটন মানে 10⁵ ডাইন, তোমরা আগের চ্যাপ্টারে শিখে থাকবে। তাহলে এটিকে, এই অবলিকটাকে আমি ভাগের আকারে লিখছি, এটাকে ক্রস ভাববে না, অবলিকটাকে ভাগের আকারে। 1 নিউটন মানে 10⁵ কী ছিল? ডাইন, আগের চ্যাপ্টারে শিখেছো। আর 1 মিটার মানে হচ্ছে সেন্টিমিটার করলে হয় 100, তাহলে 100 স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমরা 100 স্কোয়ার মানে 10⁴, তাহলে 10⁵ থেকে 10⁴ যদি চলে যায়, তাহলে কি থাকে? শুধু 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে 1 নিউটন পার মিটার স্কোয়ার ইকুয়াল টু 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তার মানে সরাসরি একটু একই লাইনে লিখলে দাঁড়াচ্ছে কি? 1 পাস্কাল ইকুয়াল টু 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এই সম্পর্কটি ভালো করে মনে রাখবে, পরবর্তীতে অঙ্ক করার সময়, ফিজিক্যাল সায়েন্সের বা ফিজিক্সের নিউমেরিক্যাল প্রবলেম করার সময় এই সম্পর্কটি অনেক কাজে লাগবে। তো এই হচ্ছে তোমাদের আপাতত চাপ ঘাত সম্পর্কে ধারণা দেওয়া হলো। এর পরবর্তী পয়েন্টে আমরা তরলের কোনো একটি বিন্দুতে চাপ কিভাবে নির্ণয় করে সেই বিষয় নিয়ে পরের আলোচনায় আমরা আসছি। থ্যাংক ইউ। এবার আমরা আলোচনা করব যে প্রবাহীর অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ কিভাবে গাণিতিক রূপে নির্ণয় করা যায়। প্রবাহী মানে তো জানোই ফ্লুইড। সে ফ্লুইড কি? তরল বা গ্যাসীয়, লিকুইড বা গ্যাসিয়াস সাবস্টেন্স হবে। আমরা এখানে তরল নিয়েই আলোচনা করব। তো ধরো এরকম একটি পাত্র আছে, একটি বিকার আছে, বিকারের মধ্যে এই লেভেল পর্যন্ত তরল আছে। তরলের অভ্যন্তরে একদম তলদেশে নয়, ধরো কোনো একটি জায়গায় এরকম এম একটি বিন্দু আছে। তো এম বিন্দুতে কি পরিমাণ চাপ অনুভূত হবে তার সমীকরণ আমরা নির্ণয় করব। তো এখানে এমের চারিদিকে একটি নির্দিষ্ট ক্ষেত্রফল বিশিষ্ট একটি বৃত্ত কল্পনা করছি। তার ক্ষেত্রফল এ বর্গ একক বা এ স্কোয়ার ইউনিট। তো এই ক্ষেত্রফলের উপর কতখানি বল প্রযুক্ত হবে, যাকে ঘাত বলি, সেটা কিভাবে নির্ণীত হবে? এই ক্ষেত্রফল বরাবর যদি আমরা একটা চোঙ কল্পনা করি, চোঙ মানে সিলিন্ডার, তাহলে এখানে তরল পথে যে ওজন লম্বভাবে আপতিত হবে, কারণ এখানে প্রযুক্ত বল বলতে ওজনটাই হবে, এই কাল্পনিক চোঙের যা ওজন, অর্থাৎ ওজনটাই এখানে লম্বভাবে প্রযুক্ত হবে এবং সেই বল থেকেই আমরা ঘাত পাবো। ঘাতকে যদি ক্ষেত্রফল দিয়ে ভাগ করি, মানে থ্রাস্টকে যদি এরিয়া দিয়ে ডিভাইড করি, তাহলে এই এম পয়েন্টে প্রেশার আমরা ডিটারমাইন করতে পারবো। তা ধরলাম যে লিকুইড আমরা নিয়েছি তার ডেনসিটি বা ঘনত্ব হচ্ছে ডি। তাহলে আমরা এই পাত্রে যে তরল নিয়েছি তার ঘনত্ব ধরলাম ডি। আর এম বিন্দুর চারিদিকে ক্ষেত্রফল বা এরিয়া কত ধরেছি আমরা? এ বর্গ একক। আমি এককগুলো লিখছি না এখানে। আর ধরলাম তরলের উপরিতল থেকে এই বিন্দুর গভীরতা হচ্ছে এইচ, গভীরতা হলো এইচ। তাহলে এম বিন্দুর চারিদিকে প্রযুক্ত বল বা ঘাত, তাহলে এম বিন্দুর চারিদিকে এ ক্ষেত্রফলের উপর যে ঘাত বল বা প্রযুক্ত বল, সেই ঘাত ইকুয়াল টু কী হবে? না, ঘাত ইকুয়াল টু হবে এই এম বিন্দুর চারিদিকে এ ক্ষেত্রফল বিশিষ্ট যে চোঙ, সেই চোঙের ওজনের সমান। তাহলে আমরা এখানে লিখতে পারি যে চোঙের উচ্চতা মানে অর্থাৎ এইচ উচ্চতা বিশিষ্ট চোঙের ওজন। এবার চোঙের ওজন কি?
চোঙের আয়তন ওজন এইভাবে নির্ণয় করে আয়তন ইনটু এই আয়তনের মধ্যে যে তরল আছে তার ঘনত্ব, এখানে তরল নিয়ে আমরা তরলের একটা কাল্পনিক চোঙ কল্পনা করেছি, সেই জন্য তরলের ঘনত্ব ইনটু আমাদের এখানে অভিকর্ষজ ত্বরণ, তাকে আমি একবারে জি লিখে দিচ্ছি কারণ লেখার জায়গা নেই। চোঙের আয়তনের সূত্র ক্লাস 10-এ উঠলে তোমরা পড়বে যে ভূমির ক্ষেত্রফল, ভূমির কথাটি লিখলাম না, ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা, এটিকে বলে আয়তন, ইনটু তরলের ঘনত্ব যাকে ডি ধরেছি, আর অভিকর্ষজ ত্বরণ সেই স্থানের জি। তো চোঙের ক্ষেত্রফল অর্থাৎ ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা, ভূমির ক্ষেত্রফল কত এ ইনটু উচ্চতা কত এইচ, তারপরে ডি ইনটু জি। তো এই বলটি কি এম বিন্দুর চারিদিকে এ ক্ষেত্রফলের মধ্যে প্রযুক্ত লম্বভাবে বল বা ঘাত। এবার চাপ প্রেশার ইকুয়াল টু কী ছিল, ঘাত এফ বাই ক্ষেত্রফল, ঘাত বাই ক্ষেত্রফল। তো এই এফের মান বা ঘাতের মান আমরা পেলাম এইচ ডিজি। আর কোন ক্ষেত্রফলের উপর এই ঘাত বলটা প্রযুক্ত হয়েছে, এ ক্ষেত্রফলের উপর। এ আর এ কাটলাম, তার মানে ওই এম বিন্দুতে চাপ ইকুয়াল টু কী পেলাম আমরা, চাপ পি ইকুয়াল টু পেলাম এইচ ডিজি। তো এখানে লক্ষ্য করো চাপ তাহলে কি কি বিষয়ের উপর নির্ভর করছে। চাপ হচ্ছে গভীরতার উপর, এইচ মানে গভীরতা, যে তরলের আলোচনা করছি তার ঘনত্বের উপর, এবং ওই স্থানের অভিকর্ষজ ত্বরণের উপর। তো কোনো একটি নির্দিষ্ট স্থানে অভিকর্ষজ ত্বরণ সাধারণত কী হয়, অভিকর্ষজ ত্বরণ সাধারণত ওই স্থানের জন্য ধ্রুবক হয়। তাহলে কোনো নির্দিষ্ট স্থানের ক্ষেত্রে চাপ হচ্ছে কার কার সমানুপাতিক, গভীরতার সমানুপাতিক, কারণ এটা যদি ধ্রুবক রাশি হয় তাহলে অপর দুটোর সঙ্গে সরল সম্পর্কে আসে, কারণ এখানে কেউ নিচে নেই, ব্যস্ত সম্পর্কে নেই। এবং চাপ আর কি জিনিসের উপর সমানুপাতিক, তরলের ঘনত্বের উপর নির্ভরশীল বা ঘনত্বের সমানুপাতিক। অর্থাৎ আমরা যে তরলের এম বিন্দুতে চাপ নির্ণয় করতে যাব সেই তরলের ঘনত্ব, যদি দুটো তরল তিনটে তরল নিয়ে কম্পেয়ার করি, যে তরলের ঘনত্ব বেশি হবে সেই তরলের ক্ষেত্রে এই এম বিন্দুতে চাপের পরিমাণ বেশি হবে। ঘনত্ব বাড়লে চাপ বাড়বে, আর হচ্ছে কি গভীরতা বাড়লে চাপ বাড়বে। এগুলো কথার উপরে ভিত্তি করে কিছু প্রাত্যহিক জীবনের ঘটনা আমি পরে আলোচনা করছি। কিন্তু এই সমীকরণে লক্ষ্য করো, যদি এই সমীকরণের মধ্যে কোনো স্থানে অভিকর্ষজ ত্বরণ শূন্য হয়, অর্থাৎ জি যদি আমরা শূন্য বসাই, তাহলে সমীকরণে চাপ পি ইকুয়াল টু কী হবে, এইচ ইন্টু ডি ইন্টু শূন্য, অর্থাৎ চাপ শূন্য। তাহলে যে স্থানে অভিকর্ষজ ত্বরণ শূন্য সেখানে তরলের চাপও কী হবে, শূন্য। এবার হচ্ছে আমাদের তরলের চাপের প্রকৃতি নিয়ে আলোচনা করা উচিত। আমি পয়েন্ট ওয়াইজ বলছি যে কোনো তরল, আমরা এখানে প্রবাহী বা ফ্লুইড বলতে লিকুইড বা তরল বলছি। তা কোনো তরলের অভ্যন্তরে থাকা যে কোনো বিন্দুতে কোনো একটা পয়েন্ট, যে কোনো পয়েন্টে সব দিকে কিন্তু চাপ প্রযুক্ত হয়। কি কি চাপ, নিচের থেকেও চাপ দেয় তাকে ঊর্ধ্বচাপ বলে, পাশের থেকেও চাপ আসে তাকে পার্শ্বচাপও বলে, আর উপর থেকেও চাপ আসে তার নাম হলো নিম্নচাপ। তাহলে কোনো বিন্দুতে তরলের অভ্যন্তরে বা কোনো ফ্লুইডের অভ্যন্তরে থাকা কোনো বিন্দুতে সব দিক থেকেই চাপ দেয়। আর স্থির তরলের ক্ষেত্রে কোনো অশান্ত তরল বা প্রবাহী তরল না, স্থির তরলের ক্ষেত্রে যে কোনো গভীরতা অবস্থিত কোনো বিন্দুতে চাপ সব দিক থেকে সমান। কোনো একটি, এই যে এটা তো স্থির তরল আছে, তার এই বিন্দুর কথাই বলি, যদি এটা স্থির তরল হয় তাহলে এর ভেতরে একটা কোনো সার্টেন পয়েন্টে বা ফিক্সড পয়েন্টে এই নিচের থেকে যে পরিমাণ চাপ দেয় পাশের থেকেও একই পরিমাণ চাপ দেবে এবং উপর থেকেও একই পরিমাণ চাপ দেবে। অর্থাৎ এখানে যে নিম্নচাপ, পার্শ্বচাপ, ঊর্ধ্বচাপ, সেই চাপগুলোর মান একটি নির্দিষ্ট বিন্দুতে সমান। যদি এই বিন্দুটি চেঞ্জ করে আমরা নিচে নিয়ে আসি তখন আলাদা হবে। তো যাই হোক, এর একটি পরীক্ষা আছে, তো এত বিস্তারিত পরীক্ষার ব্যাখ্যা তোমাদের সিলেবাসে নেই, সেই জন্য এই পরীক্ষাটি বলছি না, কোথাও কোনো জায়গায় বইয়ে পেলে তোমরা একটু দেখে নেবে। আর একটি বিষয় কি, স্থির তরলের মধ্যে যে কোনো বিন্দুতে ওই তরলের উপর দেওয়া চাপ, আচ্ছা এই চাপগুলো এই সমীকরণ থেকে আমরা কি বুঝলাম, যে কোনো একটি বিন্দুতে প্রযুক্ত চাপ এই তিনটি বিষয়ের উপর ফাইনালি নির্ভরশীল। একটা হচ্ছে গভীরতা, একটা হচ্ছে ঘনত্ব, একটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। আর তরলের মধ্যে একই অনুভূমিক রেখায় বা তলে চাপ সব বিন্দুতে সমান, এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এটির একটি ব্যবহারিক প্রয়োগ আছে। ধরো এই পাত্রের তরলের কথাই আমি বলছি,
কোনো একটি নির্দিষ্ট স্বরলেখা বরাবর, ধরো কাল্পনিক এই স্বরলেখা আছে, সেই স্বরলেখার এই বিন্দুতে যা চাপ হবে এখানেও তাই, এখানেও তাই, মানে উপর থেকে গভীরতা সমান হওয়ার জন্য এই সব বিন্দুতে কিন্তু চাপের পরিমাণ সমান হবে। তো আবদ্ধ পাত্রে আরেকটি বিষয়, এটা পাস্কালের সূত্র বলে, সেটা এখানে মানে খুব বেশি কার্যকরী নয়, এখানে আলোচনার বিষয় নয়, কার্যকরী নয় বলছি না, আলোচনার বিষয় নয়, তবুও বলি। আবদ্ধ পাত্রে স্থির তরলে প্রযুক্ত চাপ তরলের মধ্যে চতুর্দিকে, কোনো তরলে যদি কোনো এক জায়গায় যদি আমরা চাপ প্রয়োগ করি, সেটি চতুর্দিকে সমহারে সঞ্চালিত হয়। তো যাই হোক, এটা তোমরা অন্য জায়গায় গিয়ে আরও বিস্তারিত আলোচনা পাবে। এবার আমি যে বিষয়টি বলবো, যে এখানে প্রথম কথা, চাপ আমরা দেখলাম ফার্স্ট পয়েন্ট গভীরতার সমানুপাতিক। সেই জন্য কোনো নদী বাঁধ যখন তৈরি করে, এরকম মনে করো নদী আছে, এর মধ্যে দিয়ে জল প্রবাহিত হচ্ছে, তো এই জমিতে জল যাতে না ঢোকে সেই জন্য জমিতে এরকম বাঁধ দেয়। তো বাঁধগুলো দেখবে উপরে কম চওড়া হলো, নিচের দিকে বেশি চওড়া থাকে। এই যে বাঁধের নিচের পার্টটা, এইরকম যে বাঁধ দেওয়া হয়, বাঁধের উপরের পার্ট, এটা বাঁধের ক্রস সেকশন আমি দেখাচ্ছি। বাঁধের উপরের থেকে নিচের দিকে অনেক চওড়া হয়। কোথাও যদি তোমরা নদী বাঁধ দেখো, দেখলে বুঝতে পারবে সমুদ্র বাঁধ, নদী বাঁধ নিচের দিকে চওড়া হয়। কারণ হচ্ছে কি, এটি হচ্ছে জলের উপরিতল, আর যত নিচে যাওয়া যায় তত গভীরতা বাড়ে। যেহেতু চাপ গভীরতার সমানুপাতিক, তাই জলে এই বাঁধের উপর যে চাপ প্রযুক্ত হয়, যে বাঁধের উপর যে চাপগুলো প্রযুক্ত হয়, সব থেকে নিচে জলের চাপ অনেক বেশি, এবং সেখানে সেই জন্যে নদী বাঁধ চওড়া করা হয়। আর এই কারণে ডুবুরিরা অধিক গভীরতায় যেতে মানে ডুব দিয়ে জলের অধিক গভীরতায় গেলে তারা বিশেষ ধরনের পোশাক পরে, কারণ সেক্ষেত্রে তাদের দেহের উপর প্রচণ্ড চাপ প্রযুক্ত হয়, এবং একটু নির্দিষ্ট সীমার পর তাদের সেই গভীরতায় যাওয়া প্রায় অসম্ভব হয়ে ওঠে, কারণ বডিতে সব দিক থেকে চাপ প্রযুক্ত হয়। আর একটা হলো যে স্থির তরলের কোনো একটি নির্দিষ্ট উচ্চতায় সব বিন্দুতে যে চাপ সমান, আমি যে বিষয়টি বললাম একটু আগে, সেটার উপর ভিত্তি করে তরল বা জলের সমোচ্চশীলতা ধর্ম বলে একটি ধর্ম আছে, এবং তার পরীক্ষার একটি প্রমাণ আছে। আমি একটি ছবি বই থেকে দেখাচ্ছি, সেখান থেকে আমি ব্যাখ্যা করার চেষ্টা করছি। ধরো এই চিত্রটি দেখো, এখানে এই যে বিভিন্ন আকৃতির এখানে চারটি পাত্র আছে, তারা নিচের দিক থেকে সবাই কিন্তু কানেক্টেড, কোথাও মানে তরল বা জল যাওয়ার রাস্তা বন্ধ করা নেই। এই অবস্থায় যে কোনো একটি পাত্রে যদি জল ঢালি, আমরা এই পাত্রে যদি জল ঢালি, তাহলে একটা সময় দেখা যাবে, ধরো যখন জলের উচ্চতা এটা হলো, তখন দেখবে সব পাত্রের জলের উচ্চতা কিন্তু সমান, যদি স্থির তরল হয়। অর্থাৎ স্থির তরলের উপরিতল সর্বদাই সমতলে থাকতে চায় বা একই উচ্চতায় থাকতে চায়, এটাকে জলের সমোচ্চশীলতা ধর্ম বলে। সেই কারণে তোমরা লক্ষ্য করলে বা একটু চিন্তা করলে বুঝবে যে, ধরো একটি পুকুরের কথা বলি বা সমুদ্রের কথা বলি, এদের ধরো সমুদ্রের জলের উপরই লেয়ার, কোনো শান্ত সমুদ্রের জায়গার কথা বলছি, উপরই লেয়ার, যেখানে ঢেউ উঠবে সেই জায়গা না, তার স্থির তরল বা শান্ত সমুদ্রে তার নিচের তলদেশ কিন্তু কোথাও অনেক গভীরতা থাকে, কোথাও কিন্তু অনেক গভীরতা, কোথাও আবার উঁচু থাকে, আবার অনেক গভীরতা, এরকম উঁচু নিচু এরকম মনে করো আছে। অল্প একটি এলাকা দেখাচ্ছি আমি। তো এই গভীরতার ডিফারেন্সের জন্য জলের লেয়ার কিন্তু এরকম ডিফারেন্স কখনো দেখা যায় না, কারণ সেক্ষেত্রে তরলের উপরিতল কি সমান তলে থাকতে চায়, একে বলা হয় তরলের সমোচ্চশীলতা ধর্ম। এবং এই ধর্মকে কাজে লাগিয়ে শহরে জল সরবরাহ করা হয়। শহরের জল সরবরাহের কাহিনী তোমরা নিচু ক্লাসেও ছিল, একটু খেয়াল করে দেখলেই বুঝবে যে কোথাও জলের একটি ট্যাঙ্ক অনেক উঁচু স্থানে বসানো থাকে, সেটি মোটামুটি সর্বোচ্চ স্থানে বসানোর চেষ্টা করা হয়। এই যে ধরো এখানে ট্যাঙ্ক বসানো আছে, সেটা শহরে যে কোনো বাড়ি ঘরের থেকে অনেক উঁচু স্থানে রাখা হয়। সেখানে পাম্প দিয়ে, যেখান থেকে জল কালেকশন করা হয় না কেন, সেখানে পাম্প দিয়ে প্রথমে অনেক পরিশ্রম করে এই পাম্প দিয়ে জলটাকে ঠেলে এই উপরের ট্যাঙ্কে তোলা হয়। তারপর ট্যাঙ্ক থেকে প্রথমে বড় পাইপ, তারপরে আস্তে আস্তে ছোটো পাইপ দিয়ে বিভিন্ন বাড়িতে জলের কানেকশন দেওয়া হয়। এবার জল যেহেতু জলের উপরিতল যেহেতু সমান উচ্চতায় থাকতে চায়, অর্থাৎ এই ট্যাঙ্কের সঙ্গে পাইপ দিয়ে আমি যে কোনো উচ্চতায় কানেকশান করলে তারা জল সবসময় সুযোগ পেলে এই উচ্চতায় থাকতে চাইবে। অর্থাৎ জল এখানে জলের যে চাপ, সেই চাপে জল এর থেকে মানে 1 ইঞ্চি কম উচ্চতা পর্যন্ত এই চাপেই জল উপরে উঠবে, কারণ এটা হচ্ছে জলের সমোচ্চশীলতা ধর্ম। এবং এই ধর্মকে কাজে লাগিয়ে
নিজস্ব বিল্ডিংয়ে বা কোনো ফ্ল্যাট বাড়িতে সবার উপরে ট্যাঙ্ক বসানো হয়, তারপরে সব ফ্ল্যাটের জল আপনা আপনি উঠে যায়। প্রথমে পাম্প দিয়ে জল ট্যাঙ্কে তোলা হয়, তারপরে এই সব নল দিয়ে জল সমস্ত ফ্ল্যাটে চলে যায়। ঠিক শহরেও তাই উঁচু স্থানে ট্যাঙ্ক বসানো হয়, সেখান থেকে তার থেকে ছোট যত বাড়ি আছে সব জায়গায় পাইপলাইন কানেকশান করলে জল আপনা আপনি প্রবাহিত হয়। কিন্তু এর থেকে উঁচু স্থানে জল আপনা আপনি উঠবে না। এবার এই ঘটনাকে কাজে লাগিয়ে আরেকটি ঘটনা আছে, অনেকে হয়তো নিচু ক্লাসে পড়ে থাকবে। আর্তেজীয় কূপ বা আর্টেসিয়ান ওয়েল, ফ্রান্সের আর্তোয়া শহরে প্রথম এই ধরনের কূপ লক্ষ্য করা যায়। সেই কূপের গল্প বলছি মোটামুটি আমি। ধরো এটা ভূমি, এই ভূমির মধ্যে দু ধরনের শিলাস্তর বা ভূমির স্তর পাওয়া যায়। একটা হচ্ছে প্রবেশ্য স্তর বা পারমিয়েবল লেয়ার, আর একটা হলো অপ্রবেশ্য, মানে শিলা দিয়ে তৈরি অপ্রবেশ্য স্তর। তো ধরো এই পার্টটা, এই সকল জায়গায় অপ্রবেশ্য স্তর আছে, বেশিরভাগ শিলা, এখান থেকে জল প্রবেশ করে না। আবার অনেক সময় এইগুলো জায়গায় প্রবেশ্য, এই নুড়ি পাথর বালি এইসব জায়গায় আছে। আর তারপরে নিচের জায়গাটি আবার অপ্রবেশ্য স্তর, এটি শক্ত পাথর দিয়ে তৈরি। তো ঝড় বৃষ্টির সময় এখানে জল এই প্রবেশ্য স্তর দিয়ে প্রবেশ করে নিচে জল জমে থাকে। এবার যদি এখান থেকে কোনোভাবে পাইপ দিয়ে যদি এই প্রবেশ্য স্তর পর্যন্ত পৌঁছানো যায়, তাহলে জলের লেয়ার এইখান থেকে এই অবধি চাপ প্রয়োগ করছে, চাপে তখন এখান থেকে জল উপরের দিকে বেরিয়ে আসবে। এই ধরনের কুয়া প্রথমে ফ্রান্সের আর্তোয়া শহরে, মানে আর্তোয়া টাউনে প্রথম এই ধরনের কুয়ো খনন করা হয়, সেই জন্য আর্তেসিয়ান ওয়েল বলে। আমি একটি ছবি তোমাদের এখানে দেখাচ্ছি। এই যে আর্তেসিয়ান ওয়েল, এই লেয়ারটা হচ্ছে প্রবেশ্য স্তর। এখানে এই যে মেঘের বৃষ্টির জল এখানে প্রবেশ করে, ভেতরে এখানে জল জমে থাকে, আর এটা অপ্রবেশ্য, উপরে অপ্রবেশ্য। এখানে যদি কোনো রকম কুয়ো করা যায়, তাহলে জল যদি এই উচ্চতার থেকে নিম্ন স্তর হয় এই জায়গাটি, তাহলে জল আপনা আপনি ফোয়ারার মতো বেরিয়ে আসবে। আবার এই ধরনের কুয়োর ক্ষেত্রে যদি জলে ভূ নিম্নস্থ, জানো তো তোমরা যে ভূতাপ বলে এক ধরনের তাপ আছে, সেই তাপ যদি এই জলের সঙ্গে মিশে যায় বা তাপ এখানে কানেক্টেড হয়ে যায়, তখন সেই জল মোটামুটি গরম অবস্থায় থাকে, তাকে উষ্ণ প্রস্রবণ বা হট স্প্রিং বলে। এই যেখানে একটি হট স্প্রিংয়ের ছবি দেওয়া আছে। হ্যাঁ, এটাকে হট স্প্রিং, সবসময় জল গরম পাওয়া যায়, তবে হট স্প্রিংয়ে ওই যেহেতু ভূগর্ভস্থ জল, সেখানে অনেক খনিজ পদার্থ গরম অবস্থায় জলের সঙ্গে মিশে থাকে, এবং সেই জল শরীরের পক্ষে ভালো, স্নানের পক্ষে খুবই স্বাস্থ্যকর। পশ্চিমবঙ্গের বক্রেশ্বরে এইরকম উষ্ণ প্রস্রবণ বা হট স্প্রিং দেখা যায়, আর সিকিম রাজ্যের ইয়ামথাং উপত্যকায় এই ধরনের হট স্প্রিং দেখা যায়। এই হলো তরলের বা কোনো ফ্লুইডের চাপ সংক্রান্ত কিছু বিষয় এখানে তোমাদের আলোচনা করা হলো। তো এখানে কতগুলো কথা বলেছি, তার মধ্যে একটি পয়েন্ট বলেছিলাম, যেটা কোথাও অভিকর্ষজ ত্বরণ শূন্য হলে সেখানে তরলের চাপ থাকে না, অর্থাৎ চাপ শূন্য হয়ে যায়। তাহলে তরলের চাপ কী কী বিষয়ের উপর নির্ভর করে, কার সঙ্গে সমানুপাতিক, এই বিষয়গুলো, আর তার সঙ্গে প্রাত্যহিক জীবনের কিছু ঘটনা, এই জায়গায় এই জিনিসগুলো তোমরা সাম আপ করবে। এরপরে আসবে বায়ুমণ্ডলীয় চাপ, সেটি নেক্সট ভিডিওতে আলোচনা করব।